চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সব হাসপাতালে কর্মবিরতি, চেম্বারও বন্ধ রাখার ঘোষণা। চিকিৎসা না পেয়ে ঢামেকে শিশু মৃত্যুর অভিযোগ, কাজে ফেরার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। বর্তমান আইনেই শেখ হাসিনার বিচার চান আইনজীবীদের একাংশ। আইন সংশোধন দাবি অন্য পক্ষের। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ, নিবন্ধন ফিরে পেতে জামাতের আবেদন। বন্যা দুর্গত এলাকায় 3 মাস 30 টাকা কেজিতে চাল ও 24 টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুদ থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের, চালের দাম কমার দাবি সচিবের। এবং গুম হয়ে 5 মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কোঠরিতে আটকে রেখে চলত বর্বরতা, বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান সার্জিস আলমের। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এইরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছেন চিকিৎসা সেবা, বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। সেই খবর জানাতে সরাসরি যাচ্ছি আব্দুর রশিদ জীবনের কাছে। ঢাকা মেডিকেলে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কিন্তু চিকিৎসকের উপর যারা হামলা করেছেন তাদের বিচার এবং একই সাথে চিকিৎসকদের সুরক্ষার দাবিতে আজকে বেলা 2টা থেকে কিন্তু সারা দেশে এই মেডিকেল কলেজগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেলের চিকিৎসকরা। এবং আমরা যেটি দেখছি যে এই কর্মসূচিকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বেলা 2টো থেকে জরুরি বিভাগের সামনে অবস্থান নেন এবং বেলা ঠিক 2:30টার দিকে কিন্তু আমরা দেখি যে জরুরি বিভাগের যে গেটটি রয়েছে সেই গেটটি তারা আসলে তালাবদ্ধ করেন এবং তালাবদ্ধ করে কিন্তু তারা আসলে ভিতরে অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এবং তারা যেটি বলছেন, চিকিৎসকের উপর যে হামলা, এই হামলা এটি প্রথম নয়, অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে চিকিৎসকদের উপর হামলা হচ্ছে। এই হামলার প্রতিবাদী তারা আসলে এবার তারা তাদের এই কর্মবিরতি। এবং তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে না এবং একই সাথে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং আমরা যেটি দেখছি যে এই কর্মসূচিকে ঘিরে, যেহেতু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের একটি অন্যতম হাসপাতাল এবং বিভাগের প্রায় 8টি জেলার রোগীরা কিন্তু এই হাসপাতালের উপর চিকিৎসা সেবার জন্য নির্ভর করে থাকেন এবং এই যে হাসপাতালটি রয়েছে এটি জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু রোগীরা এখান থেকে এসে কিন্তু অনেকেই আসলে ঘুরে যেতে হচ্ছে, অনেকে আবার অনেকেই কিন্তু খানিকটা পথ পাড়ি দিয়ে বিভিন্ন গেট ঘুরে ঘুরে তারা কিন্তু জরুরি বিভাগে এসে ভর্তি হয়ে তারপরে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং রোগী যারা রয়েছেন, রোগী এবং রোগীর স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার হতাশা প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে তারা এক প্রকার অসুস্থ হয়ে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন তারা হাসপাতালে আসছেন, তখন যখন আসলে তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, তখন যখন আসলে চিকিৎসকরা আসলে তাদের সেবা দেওয়ার জন্য হাসপাতালে থাকছে না, তখন আসলে তারা ভোগান্তিতে পড়ছেন। এবং তারা যেটি বলছেন যে চিকিৎসকদের যে দাবি সেটি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং একই সাথে চিকিৎসকরাও যেন আসলে রোগীদের দ্রুত সেবা দেন, সেটিও তারা আসলে আশা করছেন। এবং আমরা যেটি দেখছি যে রংপুর মেডিকেল কলেজের এই হাসপাতালটিতে কিন্তু প্রতিদিনই কিন্তু 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং এই জরুরি বিভাগের যে গেটটি রয়েছে এই গেট দিয়েই কিন্তু সাধারণ যারা রোগী রয়েছেন, অসুস্থ হয়ে আসেন, তারা কিন্তু এখানে আসেন এবং অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখন পর্যন্ত ঘুরে যেতে দেখেছি, অসংখ্য রোগীকে আমরা ঘুরে যেতে দেখেছি এবং তারা এক প্রকার নিরুপায় হয়েই ঘুরে যাচ্ছে। এবং আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বেলা ঠিক 4:30টার দিকে এখানে ছিলেন এবং 4:30টার পরেই কিন্তু এই স্থানটি তারা আসলে ত্যাগ করে যান। এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি, এই দাবি তারা তাদের যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা কাজে ফিরবেন না এবং আগামীকালকেও কিন্তু সকালে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা আবার মানববন্ধন করবেন, বিক্ষোভ করবেন সেটি তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে সারা দেশের চিকিৎসকদের যে সুরক্ষা সেটি সরকারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা চিকিৎসকদের হামলা করেছে, ঢাকা মেডিকেলের যে চিকিৎসককে হামলা করা হয়েছে সেই চিকিৎসকের যে হামলাকারী তারা যেন বিচারের আওতায় আসে সেই দাবিটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা অনেকগুলো রোগীর লোকের সঙ্গে কথা বলছি, তারাও কিন্তু বলছেন যে সাধারণ মানুষের ভোগান্তিটি আসলে নিরসনের জন্য আসলে তারা সকল দপ্তরকে সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা যারা চিকিৎসক রয়েছেন তাদেরকেও তারা বলছেন যে চিকিৎসা সেবায় ফিরে যান এবং রোগীদের যে ভোগান্তি সেটি যেন খুব দ্রুত কমে আসে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ। আমরা যুক্ত হয়েছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। সিসিটিভি ফুটেজ এগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো, এটা আমার অঙ্গীকার। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও, মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্যই এসছো। অন্যপ্রসঙ্গ, বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এ নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি, আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময়ের ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনেই বিচার সম্ভব। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক,
সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে। আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামাত ইসলাম। আইনজীবীর আশা আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এখন আমরা ওইখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচারে হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন 11 লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনা নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য সর্বশেষ আমরা পারলাম না। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। এ বিষয়ে 21 অক্টোবর হবে শুনানি। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দল। জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয়ায় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ পরিবারের 8 সদস্য রাষ্ট্রের কি বিশেষ সুবিধা নিয়েছেন তা নিরূপণ করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়াও পরিবারের অন্য সদস্যরা হলেন সজীব অজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রোপান্তি এবং ক্রিশ্চিয়ান পার্চি। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 1 মাসের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। বন্যার খবর। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনও বাড়ছে পানি। এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। এই আহাজারি 80 বছর বয়সী কালু মিয়া, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন 5 আগে। বসিয়েও থাকে তো আমার টাকার দাগ, টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান, যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে 5 দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল 1 হাঁটুর চেয়ে আরো বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় 200 ফুট মাটি দিয়ে তারপর ওনাকে
কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। আর অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত 5 দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের দুই পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে 12 দিন থেকে পানিতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। না এইভাবে করে দিছে, এইভাবে করে দিচ্ছেন, আমরা আইছি আমার জায়গা জমিনে যে আমরা কুলে আমরা প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে 1 ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। 2004 সালে বন্যার পরও মাত্র 7 দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। টান আমরা ওই রকম পাই না, আর এইদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কাউসার, লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল বা লক্ষ্মীপুর পৌরসভা সব জায়গার চিত্র কিন্তু আসলে প্রায় একই, অর্থাৎ বিভিন্ন জায়গায় খাল দখলের কারণে বন্যার পানি নামতে না পারায় যে দুর্ভোগ, সে দুর্গতি পোহাতে হচ্ছে লক্ষ্মীপুরবাসীকে। এই মুহূর্তে আছি আমি লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। গতকালকে আমরা লক্ষ্মীপুর স্টেডিয়ামের ভেতরে দেখিয়েছিলাম যে কি পরিমাণ পানি লক্ষ্মীপুর স্টেডিয়ামের ভেতরে। আজ আমরা তার পেছনের অংশে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি জমে আছে, যার পুরো প্রভাবটি কিন্তু এখানে আশপাশের যে বাসিন্দারা রয়েছে তাদের প্রত্যেককে পোহাতে হচ্ছে। তা অনেকেই ঘরবন্দি, আজকে প্রায় 11 দিন ধরে তারা পানির কারণে বের হতে পারছে না। আর যে খালটি এখানে আছে, একটি ওয়াবদা খাল আছে লক্ষ্মীপুরে, এর আগেও বলেছিলাম, ছোট ছোট শাখা খাল থেকে সেই ওয়াবদা খালে পানি যেত এবং সেই ওয়াবদা খাল থেকে পানিটি গিয়ে পড়তো মেঘনা নদীতে। আর যে খালটির কথা আমি এখন বলছি, এখানে একটি খাল ছিল যে খালটি অন্তত 22 ফুট চওড়া ছিল কোনো এক সময়। এই মুহূর্তে কিন্তু খালটি পুরোপুরি মৃত। বিভিন্ন দখলবাজরা সেই খালটি দখল করে রেখেছেন। এখনও যেসব জায়গায় খালের কিছু অস্তিত্ব আছে সে জায়গায় তারা নানাবিধ স্থাপনা নির্মাণ করে খালের পানি প্রবাহের পথ পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছেন, যার প্রেক্ষিতে আজ এই দুর্গতি পোহাতে হচ্ছে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অংশের মানুষদের। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি জমে আছে এবং এই পানি কিন্তু গত 5 দিন আগে আরো অনেক পরিমাণে বেশি ছিল। যে পানি কমেছে তা তো কমেছে, কিন্তু বাকি পানিটি আর কোনোভাবে এখান থেকে সরছে না। এবং এখানকার মানুষ বলছেন যে আমার যে প্রতিবেদনটি সর্বশেষ প্রচারিত হয়েছিল সেখানেও হয়তো আছে যে এর আগে 2004 সালে যে বন্যা হয়েছিল সে সময় মাত্র 7 দিনেই বন্যার পানি পুরোপুরিভাবে নেমে গিয়েছিল, কিন্তু এবার কিন্তু পানি নামার কোনো লক্ষণই মানুষজন দেখছেন না। কারণ তারা বলছেন যে পানিটি যে নেমে যাবে সে জায়গাটি আর অবশিষ্ট নেই। 2004 থেকে 2024 এই 20 বছরে নানাবিধ স্থাপনা নির্মাণ করে নানান জায়গায় খালের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই পানি নামার পথ পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছে। কাজেই তারা বারবার দাবি জানাচ্ছেন যে এখনই সময়, এই দখলমুক্ত যদি খালগুলো করা না হয় এবং নতুন করে খাল বা নদী যদি খনন করা না হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো অতিবৃষ্টি বা বন্যার প্রভাবে আবারও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী বিভিন্ন অঞ্চলের মানুষ। এবং এবার যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি প্রচুর। আমি বেশ কয়েকবার দেখিয়েছি যে বিভিন্ন মাছের ঘের থেকে মাছ পালিয়েছে, বিভিন্ন ফসলি জমি পুরোপুরিভাবে পানির নিচে তলিয়ে গেছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠে বহু মানুষের ঘর বাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। সব মিলিয়ে যে প্রচণ্ড ক্ষতি, তা এবারও যদি কোনোভাবে মানুষ সামলে নিতে পারে, যদি এরপরে কখনো আবার এ ধরনের বন্যা দেখা দেয় বা অতিবৃষ্টির কারণে এ ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সে কারণে খাল এবং নদীর অপ্রতুলতার কারণে যদি পানি নামতে না পারে, তাহলে মানুষ পরবর্তীতে আবার যে ধাক্কা খাবে সেটি হয়তো কেটে ওঠা বা কাটিয়ে ওঠা তাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হবে না। তাই তারা কর্তৃপক্ষের কাছে বারবার আকুল আবেদন জানাচ্ছেন, নিবেদন জানাচ্ছেন, তাদেরকে যে কোনোভাবে এই বন্যা বা অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতা হয় তা থেকে রেহাই দিতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করে কর্তৃপক্ষ। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ড থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। সহকর্মী আতাউর কাউসার যুক্ত হয়েছিলেন লক্ষ্মীপুর এলাকা থেকে। বন্যা দুর্গত এলাকায় আগামী 3 মাস 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা দরে খোলা আটা বিক্রি করা হবে। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, খাদ্যশস্য মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকায় সংকটের শঙ্কা নেই। এদিকে চালের দাম কেজিতে 4.5 টাকা পর্যন্ত কমেছে বলেও জানান খাদ্য সচিব।
দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে 19,73,433 মেট্রিক টন, যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় 7 লাখ মেট্রিক টন বেশি। এছাড়া এবছর বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ 11 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও 25,381 মেট্রিক টন বেশি হয়েছে। এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি দাবি করেন, মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি। খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। এদিকে বন্যা দুর্গত এলাকার 2 শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী 3 মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব। বন্যা দুর্গত উপজেলাগুলো আছে, সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। 230টা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব। কমিটি আছে, ওরা ঠিক প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই 2 অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজি প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলোতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। শুকনো খাবার, কাপড়ের বাইরে কেবল ওষুধ, ন্যাপকিন ও জরুরি সামগ্রী নেওয়া হচ্ছে টিএসসির গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে। রোববার 11তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ত্রাণ সংগ্রহ। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আসেন ত্রাণ জমা দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া। সে উদ্দেশ্যে চলছে জোর চেষ্টা।
আমাদের কাছে যে পরিমাণ ত্রাণ আসছে, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ত্রাণটা বন্যার্তদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করছি। বন্যা পরিপূর্ণ শেষে আমাদের পরবর্তী কাজ হবে পুনর্বাসন করা। এটাই আমাদের প্রধান কাজ, বন্যা পরবর্তী কাজ হিসেবে আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ ৮০ জনের তালিকা করেছে তদন্ত কমিটি। সকালে রূপসী এলাকায় কারখানার ভেতরে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এই তালিকা করা হয়। এ সময় স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি, নাম, ঠিকানা সংগ্রহ করে সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাক করে তদন্ত কমিটি। গণশুনানি শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার দেয়া তথ্য যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 8 সদস্যের একটি কমিটি আমরা তদন্ত করছি। আমাদের তদন্তের কার্যক্রম চলমান। আমরা আজকে এসেছি আমাদের তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা একটা গণশুনানির আয়োজন করেছি। আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি তাদের। অন্যদিকে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে পদোন্নতি আটকে রাখার অভিযোগে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডের কয়েকশো কর্মী। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে স্লোগান শিক্ষার্থীদের। রোববার সকালে মিরপুর গোলচত্বরে মানববন্ধন করেন 35 প্রত্যাশীরা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির আবেদনের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা। আর কালক্ষেপণ না করে, আমাদের সমাবেশের অপেক্ষা না করে অনতি বিলম্বে ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে। 35 ন্যায্য আন্দোলন, 35 হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে এমনটা না। দাবি আদায় না হলে 7 সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে বিএফআইসির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 16 মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে 11 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থেকে আমাদের সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে আমরা পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে এই পদোন্নতি যে জটিলতা সৃষ্টি করতেছে সেটা হলো খন্দকার আজিম আহমেদ নামের একজন। সে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সে তখন তাদের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করছে। সে এই কর্পোরেশন 6টা মিল বন্ধের সাথে সে সরাসরি জড়িত। প্রমোশন প্রক্রিয়া থেকেও আমাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সে প্রেশার ক্রিয়েট করছে। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নতুন বিতর্কের জন্ম দিয়ে বেকায়দায় ট্রাম্প। জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ অস্বীকার সাবেক প্রেসিডেন্টের। কঠোর সমালোচনায় কামালা। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কোঠরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালেও বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরও
এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট, তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে মাথার মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসহীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনই। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু কি 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এসআলম গ্রুপের নিয়ন্ত্রণ হারানো ব্যাংকগুলো সহ 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারদের দেয়া চেক ও পে অর্ডার নগদায়ন না হওয়ায় এক চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বন্দর কর্তৃপক্ষ। এর আগে স্থায়ী আমানত হিসাবে রাখা 1200 কোটি টাকা ফেরত চেয়েছিল বন্দর। সাখাওয়াতপুর ক্যামেরায় কমলদের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সব ধরনের পে অর্ডার, চেক এবং ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে। বিশেষ করে স্টেক হোল্ডারদের দেওয়া চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি এইসব ব্যাংকে নগদায়ন হচ্ছে না। তাই আর্থিক জটিলতার মধ্যে পড়ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ সমস্ত বিভাগকে আমাদের অর্থ হিসাব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যাংকের কোনো পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি আসলে সেগুলো গ্রহণ থেকে আপাতত বিরত থাকার জন্য। তবে বন্দরের এই সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। শিপিং লাইনের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো থেকে কিন্তু আমাদেরকে তাদের সাথে একটা ট্রানজ্যাকশন করতে হয়। যে 9টি ব্যাংকের কথা বলা হয়েছে, সেই 9টি ব্যাংকের অনেকেই কিন্তু আমাদের মেম্বার আছেন যারা এই ব্যাংকের সাথে লেনদেন করেন। তো নতুন করে আরেকটি ব্যাংক ওপেন না করা পর্যন্ত তারা কিন্তু এই লেনদেনগুলো করতে পারবে না। বন্দরের কিছু ব্যাংক আছে যেগুলি সরাসরি সেখান থেকে চার্জেস কেটে নেওয়া হয়। আমরা যদি আমাদের ব্যাংক থেকে টাকা তুলে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে রাখি অগ্রিম, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারবো। অবশ্য গত সপ্তাহে এসআলমের মালিকানায় থাকা 4টি ব্যাংকে 927 কোটি এবং পদ্মা ব্যাংকের 180 কোটি টাকা স্থায়ী আমানত ফেরত চেয়েছিল বন্দর। আগামী 1 থেকে 6 মাসের মধ্যে কিস্তি আকারে পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো। এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস, আর বন্দর পেয়ে থাকে অন্তত 4,500 কোটি টাকা। এর মাঝে বন্দর কর্তৃপক্ষের অন্তত 1200 কোটি টাকা স্থায়ী আমানত নিয়ে জটিলতা চলছে। বন্দর কর্তৃপক্ষের আশা এই বছরের মধ্যে তারা তাদের সে টাকা ফেরত পাবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ MISTর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4র্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হোসেনের
স্মৃতি রক্ষায় মিরপুর সেনানিবাসে অডিটোরিয়াম ও মুক্ত মঞ্চে নামকরণ করা হয়েছে। এ সময় শহীদ শিক্ষার্থীদের স্মরণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। আসহাবুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটোরিয়াম এবং মোহাম্মদ রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্ত মঞ্চের নামকরণ করা হয়। মেধাবী ইয়ামিনের স্বপ্ন ছিল দেশ ও জাতির কল্যাণে কাজ করার, কিন্তু আন্দোলনে ইয়ামিনের শহীদ হওয়ার খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবার। অন্যদিকে রাকিবুল হোসেনের বাবা প্রাণপ্রিয় ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ। তার নিজের জন্য যতটা চিন্তা করত, তার আশেপাশের লোকজন, তার আত্মীয় স্বজন, সবার প্রতি তার একটা কেয়ারিং দৃষ্টিভঙ্গি ছিল। ও তো জীবনে কোনোদিন মিছিলে যায় নাই, ও তো পুলিশের পাল্টা ধাওয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই জন্যে আমি ভয় পাচ্ছি। কোনো সংগঠন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। আমার ছেলে একটা মহিলাকে মহিলাকে উঠাতে দিয়ে ও পিঠে গুলি বিদ্ধ হয়। তরুণ সমাজের কাছে ইয়ামিন ও রাকিবুলের সাহসী অবদান আদর্শ হয়ে থাকবে বলে উল্লেখ করেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম। উভয় অসীম সাহসিকতার সাথে আন্দোলনে সম্মুখ থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই সাহসী আত্মত্যাগ বাংলাদেশ সহ বিশ্বের সকল তরুণ সমাজের জন্য একটা অনুকরণীয় আদর্শ হিসাবে থাকবে চিরকাল। এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে একটি কর্নারের নামকরণ করা হয় শহীদ শিক্ষার্থীদের নামে। এর আগে তাদের স্মরণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। সেবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। যুক্তিতর্ক, বাকবিতণ্ডা আর বাক্যবাণে জমজমাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তবে এবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে গিয়ে প্রচারণা চালানোয় ভাইস প্রেসিডেন্ট কামালার নিন্দার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন কামালা হ্যারিস। বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিস্থলে যেতে হয়েছে তাকে। জাতির জন্য আত্মত্যাগ করা গৌরবময় এই স্থানে মার্কিন বীরদের সম্মান জানাতে সবাই একত্রিত হয়, কিন্তু ট্রাম্প এই স্থানে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কামালা। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের পদে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। মূলত গেল সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যান ট্রাম্প। পরে তার সমাধিস্থলের ফুটেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও প্রচার করে তার প্রচারণা শিবির। তবে কেন্দ্রীয় সরকার ও পেন্টাগনের আইন অনুযায়ী সমাধিক্ষেত্রের ভেতর ছবি তোলা বা ভিডিও করার বিষয় রয়েছে বিধিনিষেধ। অবশ্য এ ঘটনা অস্বীকার করে শুক্রবার পেনসিলভেনিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, নিহত সেনাদের পরিবার তাকে সমাধিস্থলে যেতে বলেছেন বলেই তিনি সেখানে গিয়েছেন। এমনকি তাদের অনুরোধের কারণে ছবি তুলতে বাধ্য হন বলে দাবি ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ও অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সিন্ডিকেট। এমন একটি দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় দালালদের দৈরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন বারবার ভিসা নিয়মের পরিবর্তনের জাতাকলে পিষ্ট অবৈধ প্রবাসীরা। দেশটির অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার জন্য বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়ে রাখলেও এখনও পাচ্ছে না কাঙ্ক্ষিত ওয়ার্ক ভিসা। এমনই এক ভুয়া এজেন্টের একটি সিন্ডিকেট দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি রয়েছে। এছাড়াও দলে আছে এক ভারতীয় এবং স্থানীয় এক নারী। দেশটিতে ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে জনপ্রতি 500 রিঙ্গিত আদায় করে আসছিল এই সিন্ডিকেট। অভিযানে 530টি
পাসপোর্ট জব্দ করা হয়, যার মধ্যে বাংলাদেশের 414টি, ভারতের 57টি, ইন্দোনেশিয়ার 36টি, পাকিস্তানের 9টি সহ এশিয়ার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, সিআইডিবি কার্ড, নগদ 13,900 রিঙ্গিত, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড, 3টি জন্মসনদ সহ বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত এসব সিন্ডিকেট সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রবাসীরা। ট্রাফিক পুলিশ, জেভিজে, ইমিগ্রেশন যৌথ অভিযানের কারণে আমরা কাজকর্ম বেরোতে পারতেছি না, অনেক সমস্যায় পড়তেছি। মালয়েশিয়াতে যে পরিমাণ দালাল বাড়ছে, এদের কারণে মালয়েশিয়া যারা প্রবাসী আছে তারা বৈধ হইতে পারতেছে না। আমরা চাই তাদেরকে আইনের আওতা আনা হোক। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের বন্দর বেঞ্জালারা, জালান মেদান তুয়াংকু, জালান তিয়ংনাম এবং জালান চেরাসের আশেপাশে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সব হাসপাতালে কর্মবিরতি, চেম্বারও বন্ধ রাখার ঘোষণা। চিকিৎসা না পেয়ে ঢামেকে শিশুর মৃত্যুর অভিযোগ, কাজে ফেরার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বর্তমান আইনে শেখ হাসিনার বিচার চান আইনজীবীদের একাংশ, আইন সংশোধন দাবি অন্য পক্ষের। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ, নিবন্ধন ফিরে পেতে জামাতের আবেদন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।